আজকে আমরা কোষে থেকে 11 শতকরা চ্যাপ্টারটি আলোচনা করব। দেখো একেরটাকে বলছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকা খরচ করলাম বা পেন কিনলাম সেটা হিসাব করি। আমরা এটা এর আগে আগের ক্লাসে ছিল। 50 টাকার 12%। এবার পার্সেন্টেজটা তুলতে গেলে আমরা কি করব? কোনো পার্সেন্টেজ যদি আমরা তুলতে যাই তাহলে 100 দিয়ে ভাগ হয়, আর পার্সেন্টেজ নিয়ে আসতে গেলে 100 দিয়ে গুণ হয়। ঠিক আছে, এটা আগেকার। ঠিক আছে, তাহলে দেখো একেরটা 50 টাকার 12%, তাহলে 50 গণিত 12/100, তাহলে এখানে 2 6, তাহলে 6 টাকার পেন কিনলাম। ঠিক আছে, তাহলে কি অতএব আমি কত টাকার পেন কিনলাম হিসাব করে, অতএব আমি 6 টাকার পেন কিনলাম। একটা গেল। দুইটা বলছে বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে কত, এটা 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে কত টাকা দাম হবে সেটা বলছে। মানে একটা মেশিনের দাম যদি 100 টাকা হয়, তো 120 টাকায় ট্যাক্স দিতে হয়। কর মানে ট্যাক্স, ঠিক আছে? এবার মেশিনটার দাম যদি 3 লাখ টাকা হয় বিদেশে, তাহলে এখানে কত টাকা হবে ট্যাক্স দেওয়ার পরে, এটাই বের করতে বলছে। তাহলে তুমি এখানে কীভাবে করবা দেখো, যে তাহলে কর লাগবে, মেশিনটি বিদেশ থেকে আনতে কর লাগবে, তাহলে এখানে লিখতে হবে, এখানটা লিখতে হবে কিন্তু লিখা অঙ্ক, মেশিনটি বিদেশ থেকে আনতে কর দিতে হবে বা লাগবে, কর দিতে হবে সমান 3 লাখ টাকার 120%, তাহলে 3 লাখ 1 2 3 গণিত 120/100, এটা কেটে দাও, এই 0 0 কেটে দাও, 3 বারং কত 36, ঠিক আছে? তাহলে 36 1 2 3 4 এত টাকা। তাহলে দেখো এখানে 3,60,000 টাকা লাগছে কর, তাহলে মেশিনটার দাম টোটাল কত পড়বে? এটা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, আর মেশিনটার দাম তো 3 লাখ টাকা আছেই। তাহলে অতএব দিয়ে লিখতে হবে যে মেশিনটির দাম হবে, এখানে মেশিনটির দাম, এখানে লিখবো যে কর দেওয়ার পর, এখানে লিখবো কর দেওয়ার পর মেশিনটির দাম হবে 3 লাখ টাকা যোগ 3,60,000 সমান 6,60,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা গেল দুয়েরটা। তিনের দাগ কি বলছে? তিনের বইটা পাশে রাখবি প্রত্যেকে। তিনেরটা বলছে যে 80 টাকার 15%, হিসাব করে মান বের করতে বলছে। তাহলে 80 কত? 80 গণিত 15/100, ঠিক আছে? 3 5 15, 5 কুড়ি 100, 4 মানে 60। এখানে কিন্তু পার্সেন্ট দিতে হবে না, এমনি জাস্ট। তারপর এগুলো সব করবি, বাদ বাকি যেগুলো আছে পারবি। এবার চারেরটা দেখ, চারের একটা করে দিছি, চারের একটা করে দেবো। 2.25 টাকা বলছে 5 টাকার শতকরা কত? এর আগে শতকরা বের করতে গেলে আমাকে নিচে এটাকে ভগ্নাংশতে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এবার ভগ্নাংশতে কি, নিচে লিখতে হবে মোটটা। মোট কত এখানে? 5 টাকা। বেশিটা কত? 5। মোটটা 5। 5 টাকার মধ্যে কত? 2.25 টাকা। তাহলে নিচে হবে 5 আর উপরে হবে 2.25, আর শতকরা প্রকাশ পাওয়া কি 100 দিয়ে গুণ, ঠিক আছে? তাহলে এটাকে তুই দশমিক তুল, নিচে 100 হবে, উপরে 100। এবার কাটাকাটি কর, 4 5 20, 5 5 25, তাহলে 45 টাকা। ঠিক আছে, এইভাবে। সরি, এখানে টাকা হবে কেন? এখানে তো 100 দিয়ে গুণ করছে, তাহলে এখানে শতাংশ লিখতে হবে, পার্সেন্টেজ লিখতে হবে, ঠিক আছে?
এখানে পার্সেন্টেজ হবে, কিন্তু শতকরা কত বলেছে এভাবে বাদ দেখিয়ে সেগুলো করবি। এবার দেখ শতকরা 5-এরটা একটা করে দেবো। 5-এর বলছে যে নিচের ছক পূরণ করি, শতকরা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এখানে লেখা আছে দেখ শতকরা 15, ভগ্নাংশ 3/20, শতকরা তো যদি 15 হয় তাহলে 15%। এবার এটাকে যদি ভগ্নাংশ করতে যাস তাহলে কি 15/100, একটা বুঝে দিচ্ছি যেটা করে যায় শতকরা 15%। এটাকে যদি ভগ্নাংশ করতে যাই তাহলে 15/100। এটাকে যদি আমরা দশমিক করতে যাই তাহলে এখানে 1 2 1 2, তাহলে 0.15, তার আগে কিছু একটা শূন্য বসবে, এইভাবে বা দুইগুলো করে ফেলবি। এই যে 22 পূর্ণ 1/3, এটাকে ভাঙবি, এটাকে পার্সেন্টেজ করলে দিয়ে আবার 100 দিয়ে ভাগ করবি, যে ভগ্নাংশ হবে, তো ওটাকে আবার দশমিকে নিয়ে যাবি, ঠিক আছে। তাহলে 6টা যায় এবার। 6টা কি বলছে, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ কত, ঠিক আছে। দেখ এখানে জলে হচ্ছে তোর হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, আর হচ্ছে অক্সিজেন, এদের অনুপাতটা কত 2:1। তোর সম্পূর্ণ আমি শুধু রাফ করাছি, হ্যাঁ, 2:1। তাহলে এখানে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ কত সেটা বলছে। তা শতকরা বের করতে গেলে আমাকে এরকম থাকলে, পরিমাণটা থাকলে আমাকে অংশটি বের করতে হয়, মানে ভগ্নাংশটি বের করতে হয়। এখানে দেখ যে হাইড্রোজেন কত অংশ আছে, হাইড্রোজেনের পরিমাণ শতকরা জলে, এখানে লিখবি জলে শতকরা হাইড্রোজেনের পরিমাণ। দেখ এখানে হাইড্রোজেন কত 2, আর মোট কত 2 আর 1 3, আনুপাতিক যে ভাগ হার সেটা কত, জলের হাইড্রোজেন আনুপাতিক ভাগ হার 2/3, আর শতকরা মানে কি 100 দিয়ে গুণ। এবার কাটাকুটি করবি, কাটাকুটি দেখো এখানে হবে না, তাহলে 200কে 3, তার মানে 66 হলো। আর জলে অক্সিজেনের পরিমাণ কেমন হবে, দেখ অক্সিজেনের আনুপাতিক ভাগ হারটা কত, অক্সিজেনের আনুপাতিক ভাগ হার হচ্ছে তোর 1/3 গণিত 100, তাহলে 33.1 3%, তাহলে হয়ে গেল তোর 6টা। দেখ 7-এরটা বলছে যে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। তাহলে কাচের উৎপাদন কত বৃদ্ধি পেয়েছে সেটা তোকে বের করতে বলেছে। আচ্ছা দেখ এখন কাচের বোতল কতটা বেশি হয়, এখন কাচের বোতল বেশি তৈরি হয় কটি, এখন হয় 1695, আর আগে হতো 1500, তার মানে তোর হচ্ছে 1095টি। এবার যদি তুই শতকরা কোনো কিছু বৃদ্ধি বের করতে চাস, হ্যাঁ, আগের তুলনায়, তাহলে সেটা কীভাবে বের করতে হয় সেটা একটু দেখলে। তাহলে এখানে লিখবো আমি এখন কাচের বোতলের শতকরা বৃদ্ধি, ঠিক আছে, এখন কাচের বোতল উৎপাদনের, এখন কাচের বোতলের বোতল বোতল উৎপাদনের শতকরা বৃদ্ধি সমান, নিচে লিখতে হবে যে আগের তুলনায় আমি বের করছি না, আগের তুলনায় কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে, তাহলে আমাকে নিচে লিখতে হবে আগেরটা, আগে কত 1500টি, এখন বৃদ্ধি কত পেলো, এখন আমি বৃদ্ধিটা বের করছি কিন্তু, ঠিক আছে, বোতলের উৎপাদনের শতকরা বৃদ্ধি, তাহলে বৃদ্ধিটা কত 195, আর শতকরা মানে 100 দিয়ে গুণ, তাহলে এই দুটো শূন্য কেটে দে, এই দুটো শূন্য কাটি দিলে দেখবি যে এখানে তুই 15 তো
তাহলে দেখবি যে কত হচ্ছে এখানে 10 আর 3 35 মানে 13, তাহলে 13। এবার এখানে যেহেতু আমি শতকরা লিখেছি তো তার জন্য এখানে পার্সেন্টেজ দিবিনি। হ্যাঁ, যে আমি অতএব কাচের বোতল তৈরি বৃদ্ধি হয়েছে, অতএব কাচের বোতল তৈরি বৃদ্ধি হয়েছে 13%। শতকরা লিখলে কিন্তু শতকরা লিখলে পার্সেন্টেজ বসবে না। হ্যাঁ, ঠিক আছে, আগের অঙ্কগুলো একটু ঠিক করে নিবে যে শতকরা যদি বসাস তাহলে কিন্তু আর পার্সেন্টেজ বসবে না। দেখ এখানে যে কাচের বোতল তৈরি বৃদ্ধি হয়েছে 13%, ঠিক আছে, এভাবে লিখতে হবে। 9 অঙ্কটা দেখ, 9 অঙ্কটা বলছে যে তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলনদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে 10% ও 5% ছাড় দিল। বইটির উপর লেখা দাম 200 টাকা। তাহলে তৃষা মিলনদাকে কত টাকা দেবে? মানে তোকে একটা বই ধর কিনতে গেছিস, সেই বইটা প্রথমে তোকে 10% ছাড় দিল, তারপরে ছাড় দেওয়ার পরে যে টাকাটা হলো তার উপরে আবার 5% ছাড় দিল, বইটার দাম 200 টাকা। তাহলে আদৌ আমার কত টাকা লাগলো সেটা বের করতে হবে। দেখ এই টাইপের অঙ্ক খুব ভালো অঙ্ক। তাহলে আমাকে লিখতে হবে এখানে যে বইয়ের আসল দাম বা লেখা দাম, বইয়ের লেখা দাম আর হচ্ছে ছাড়, ঠিক আছে, এভাবে তো এটা শিখে করবো, আগে তো শিখেছি। দেখ আসল এখানে প্রথমে কিন্তু 10% ছাড়, তাহলে ছাড় যদি তোর সব টাকা কিন্তু এখানে, হ্যাঁ, টাকাতে যদি তোকে 10 টাকা ছাড় দেওয়া হয়, কত টাকা দাম থাকলে তো 100 টাকা যদি দাম ফেলা থাকে তাহলে তোকে 10 টাকা ছাড় দেওয়া, 10% মানে কিন্তু তাই যে 100 টাকা দাম ফেলা থাকলে 10 টাকা ছাড়। দাম ক টাকা ফেলা আছে? 200 টাকা। তাহলে কত হবে? দেখ এটা সরল সম্পর্ক, তাহলে ছাড়টা বের করবো, আমি অত সবার লিখবো না। ছাড় সমান কি হয়, এই যে চতুর্থ পদ মানে এটা দেখবে যে সরল সম্পর্ক হলে এটার সঙ্গে এটা ডাইরেক্ট গুণ হয়ে যায়, তাই না? এটার সঙ্গে এটা ডাইরেক্ট গুণ হয়ে যায়। সরল সম্পর্ক মানে কি, এটা উল্টে যাবে ডাইরেক্ট মান বের করার সময়। তাহলে এখানে কত হবে? 200/100 গণিত 10। সরল সম্পর্ক মানে তুই যদি ডাইরেক্ট মানটা বের করতে চাস অনুপাত না করি, তাহলে এটা উল্টে যাবে সরল মানে, আগের চ্যাপ্টারে করলি তো সব। তাহলে গেল কত? 20 টাকা। তাহলে ছাড় ক টাকা হলো? প্রথমে 20 টাকা। তাহলে 10% ছাড় দেওয়ার পর বইটির দাম কত হবে রে? বইটির দাম কত হবে? আগে ছিল 200, তো 10% ছাড় দিল যে 20 টাকা ছাড় হলো, তাহলে 180 টাকা দাম হলো। 180 টাকা দাম হলো বইটার। তারপরে কি বলছে? তারপরেও তোকে আবার কিন্তু 5% ছাড় দেওয়া হয় যেতে বলছে। তাহলে আবার একইভাবে লিখবো, তা দুবার ছাড় দিয়েছে, পর্যায়ক্রমে মানে কি পরপর। প্রথমে 200 টাকায় 10% ছাড়, তারপরে আবার 5% ছাড়। তাহলে এখানে লিখবো, আবার একইভাবে লিখবো যে বইয়ের দাম, আর এখানে লিখবো ছাড়, সব টাকা টাকা। তাই দেখ বইয়ের দাম যদি 100 টাকা হয়, ছাড় কিন্তু পরে দেয় 5 টাকা। বইয়ের দাম এখন কত? 180 টাকা। তাহলে 180 টাকায় ছাড় কত দেবে? এটাও সরল সম্পর্ক, তাহলে ছাড় কত হবে? এটা উল্টে যাবে, তাহলে 180/100 গণিত 5, 5 কুড়ি 100, এটা কত? 9 দুগুণে 18 মানে 9 টাকা। তাহলে তোর এখন বলছে দাম কত হবে। দেখ প্রথমে 10% ছাড় দিয়ে ছাড় গেল 20 টাকা, তারপরে আবার 9 টাকা, ঠিক আছে, ঠিক আছে, তুই 10% ছাড় দেওয়ার পরে দাম কত ছিল? 180 টাকা। 180 টাকাতে আবার তুই ক টাকা ছাড় পাচ্ছিস? 9 টাকা। তাহলে তাহলে কি লিখতে হবে? তাহলে হবে অতএব এখন বইটির দাম, ঠিক আছে, তাহলে এখন বইটির দাম পর্যায়ক্রমে ছাড় দেওয়ার পরে বইটির দাম, এটা লিখবে, আমি লিখছি না। পর্যায়ক্রমে ছাড় দেওয়ার পরে বইটির দাম হবে এটা 180 টাকা, তারপরে ঠিক আছে 9 টাকা বাদ, কত হলো? 171 টাকা।
ঠিক আছে, এটা গেল কতটার, এটা হলো 9টা, 10টা করে। দেখ 10-এর অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। ত্রৈরাশিকে বলে দিছে এখানে। দেখ এখানে তুই মনে করবি, দেখ বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমাকে কিছু একটা মনে করতে হবে, হয় এক্স বা 100, শতকরা আছে, আমি শতকরাতে 100 ধরতে পারি। হ্যাঁ, শতকরাতে টোটালটাকে 100 ধরতেই পারি। মনে করি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 100 একক। তাহলে 100 একক যদি হয়, তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা হবে বাহু গণিত বাহু, তাহলে 10,000 বর্গ একক। ঠিক আছে, এর বুঝতে গেল। এবার দেখ, যদি 10% বাহুর দৈর্ঘ্য বাড়ালে বাহু দৈর্ঘ্য হবে কত? দেখ 100তে যদি 10 বাড়াস, আমি তো ধরেছি 100, তাহলে কি কত হবে? তাহলে 100 যোগ 10 মানে 110 একক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব এখন ক্ষেত্রফল কত হবে? 110 গণিত 110, 11 গুণ 121, তার মানে এত বর্গ একক। ঠিক আছে, গেল। এবার তোকে বলেছে ত্রৈরাশিকে, কিন্তু কেমনি করতে পারি তোকে ত্রৈরাশিকে। এবার আমি লিখব যে ক্ষেত্রফল, শোন একটা এখানে জিনিস, যে শতকরা বের করতে বলবে যে কত বৃদ্ধি পেলো বা কত কিছু করলো, সেটা কিন্তু সবসময় তোর বেস যেটা মানে আগে যেটা ছিল তার উপর নির্ভর করে হবে। ঠিক আছে, ক্ষেত্রফল, আর এখানে ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল আগে কত ছিল? দেখ, তো এখানে দুটো ক্ষেত্রফল, কিন্তু একটা হচ্ছে তোর 10,000 আর একটা হচ্ছে 12,100। কোনটা ধরতে হবে না, তো সবসময় বেসটা মানে যেটা মূল, সেটার উপর নির্ভর করি বাড়লো না কমলো, এটা নির্ভর হয়। ঠিক আছে, তাহলে আমাকে এখানে লিখবো 10,000, এত নড়লে হয় 10,000, আর ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো দেখ দেখি, এখানে এখানে তো লিখতে পারিস, ক্ষেত্রফল বৃদ্ধি এত বিয়োগ 10,000, তাহলে দেখ 2100 বর্গ একক বর্গ একক। ঠিক আছে, তাহলে এখানে লিখবো 10,000 আর এখানে লিখবো 2100। এবার শতকরা বলেছে, তাহলে শতকরা 100তে কত? দেখ ক্ষেত্রফল যত বাড়বে, ক্ষেত্রফলের বৃদ্ধি তত বাড়বে, তাহলে কি সম্পর্ক? এখানে সরল সম্পর্ক, এখানে হচ্ছে সরল সম্পর্ক। তোরা লিখবি পুরোটা, তাহলে লিখতে হবে অতএব ক্ষেত্রফলের বৃদ্ধি সমান সরল সম্পর্ক মানে উল্টে যাবে, উপরে হবে 100, নিচে হবে 10,000 গণিত 2,100। তাহলে এই দুটো শূন্য কেটে দে, এখানে এই দুটো শূন্য কেটে দে, তাহলে দেখ 21%। তাহলে কি লিখতে হবে? ক্ষেত্রফলের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। এখানে তো বৃদ্ধি পাচ্ছে কিন্তু, হ্যাঁ অনেক ক্ষেত্রে কমলে কমবে। তাহলে অতএব ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। ঠিক আছে।